হ্যালো এভরিওয়ান, আমি দেবজ্যোতি আর তোমরা দেখছো স্টাডি টাইম। আজ আমরা যেই টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে নতুন শিক্ষা। শিক্ষা মানেই হচ্ছে ভালো জিনিস। শিক্ষা প্রত্যেকটা মানুষের জন্য গুরুত্বপূর্ণ। শিক্ষাই মানুষের মানসিক গ্রোথ আনে। এই শিক্ষার ব্যবস্থা কে করছে? এই শিক্ষার ব্যবস্থা করছে ব্রিটিশরা। কাদের জন্য? উপনিবেশিক ভারতে থাকা ভারতীয়দের জন্য। কিন্তু এই ভালো উদ্যোগ ব্রিটিশরা ভারতে থাকা ভারতীয় মানুষদের ভালোর জন্য কিন্তু নেয়নি। তারা নিজেদের স্বার্থ পূরণের জন্যই এই উদ্যোগটা নিয়েছিল। কিরমভাবে নিজের স্বার্থ পূরণের জন্য এই উদ্যোগটা নিচ্ছে? এটা নিশ্চয়ই তোমাদের মনে প্রশ্ন আসছে। কোনো একটা জায়গাকে ক্যাপচার করার জন্য সেই জায়গাকার কী কী রীতিনীতি রয়েছে সেইগুলো জানা খুবই দরকারি। এবং সাপোজ ধরো আমি ওয়েস্ট বেঙ্গলে রয়েছি, কেউ একজন রয়েছে তামিলনাড়ুতে। সে তামিলে আমি কেমন আছি, কী করছি, কেন করছি সব কিছু বলছে, আর আমি আমার বাংলাতে আমাদের মতন কথা বলছি। দুজনের মধ্যে কমিউনিকেশানের একটা গ্যাপ তৈরি হচ্ছে। এই গ্যাপটাকে মেটানোর জন্য প্রত্যেকটা ওর ভাষা আমার জানা এবং আমার ভাষা ওর জানা খুবই প্রয়োজনীয়। তবে আমি ওর ওপরে ক্যাপচার কিংবা ও আমার ওপরে ক্যাপচার, কি দুজনের মধ্যে কথোপকথন হয়ে সব কিছু ব্যাপারটা বোঝা যাবে। তো সেই উদ্দেশ্যেও এরা ভারতীয়দেরকে ইংরাজি শিক্ষা দিচ্ছে। এবং আরেকটা সেরকমভাবেই বলতে গেলে যে তোমরা পরের ইতিহাসে এবং একটু উঁচু ক্লাসে গেলেও তোমরা তখন দেখতে পাবে এই যে এরা কি করছে, বিভিন্ন ভারতীয় গ্রন্থগুলোকে ইংলিশে ট্রান্সলেট করছে এবং সেইগুলো পড়ছে। এইগুলো পড়ছে কেন? এর পেছনেও পরে যখন আমরা বড় ইতিহাস পড়বো কিংবা অন্য কিছু দেখবো, এটা আউট অফ সিলেবাস তোমাদের, তবু একটু বলে দিচ্ছি কনসেপ্ট ক্লিয়ারের জন্য। ওকে, তো তখন হচ্ছে এই বইগুলো পড়ে এই বইগুলো থেকে বিভিন্ন জিস্ট বের করবে করে হচ্ছে বলবে যে তোমাদের এইখানে এইগুলো খুব সমস্যা। আমাদের মানে হিন্দু ভগবানদের নিয়ে এরা নানান রকম কথা বলবে যে তোমাদের ভগবানরা এইসব খারাপ জিনিসগুলো দেখাচ্ছে, এগুলো তো আমরা দেখাচ্ছি না, তো এক্সেট্রা বলে আমাদের জিনিসগুলো নিয়ে আমাদের জিনিসগুলো খারাপ দেখিয়ে বলবে যে আমাদেরগুলো খুব ভালো, এইগুলোকে তোমরা নাও, আমরা এসছি তোমাদেরকে এই ভালো জিনিসগুলো শেখানোর জন্য। তো এই জন্য এখানকার কালচারকে তারা দেখে হচ্ছে আমাদের খারাপ জিনিসগুলো সামনে তুলে ধরবে, দিয়ে বলবে তোমরা খারাপ, আমাদের জিনিসগুলো নিয়ে নাও। এছাড়াও ওরা ইংরাজি শেখাচ্ছে কেন? ওরা ইংরাজি শেখাচ্ছে এই কারণেই, একটা জিনিস আগের ক্লাসে আমরা পুলিশ ব্যবস্থা, সেনা ব্যবস্থার মধ্যে পড়েছি যে ভারতীয় মানুষদেরকেই তারা বিভিন্ন ডিপার্টমেন্টে নিয়ে হচ্ছে ভারতীয়দের মানুষদের ওপর দিয়েই ভারতীয় মানুষদের কী করছে? অত্যাচার করছে। ঠিক সেরকমই এখানের বিভিন্ন ডিপার্টমেন্টে ভারতীয় মানুষদেরকে এরা নিয়োগ করবে। আর কারণ কি? ইউরোপ থেকে যদি টোটাল ডিপার্টমেন্ট চালানোর জন্য লোক নিয়ে আসে, অনেক ব্যয়বহুল, অনেক বেশি টাকা খরচা করতে হবে, অনেক বেশি মাইনে দিতে হবে, আর এখানে কি অল্প অল্প দিয়ে করে দেবে। তো এই সব উদ্দেশ্যগুলো পূরণের জন্য তারা এখানে যেহেতু বিভিন্ন পদে তাদেরকে বসাতে হবে, তাদেরকে ইংরাজি শেখাতে হবে, তাদের সব কিছু কালচারগুলো বোঝাতে হবে, মোটামুটি কি বলবো টোটাল জায়গাটা বোঝার জন্য ইংরাজি ভাষা বা শিক্ষিত তাদেরকে করতে হবে। সেই জন্য তারা এই শিক্ষার উদ্যোগটা নিচ্ছে। আর নিশ্চিত পরবর্তী সময় এই শিক্ষা আমাদেরকে ভালো কিছু শেখাবে। এই শিক্ষার জন্য আমরা স্বাধীন হব। তো যাই হোক, আমাদের খারাপের জন্য মানে নিজেদের স্বার্থ পূরণের জন্য আমাদেরকে শিক্ষা একটা জিনিস দিয়ে গেছিলো, যে শিক্ষার ভালো ব্যবস্থা করছিল। তো এইটা একটা খুব ভালো উদ্যোগ ছিল। তো এই টপিকটার মধ্যে ডিটেলসে দেখবো যে কোথায় কী কী কলেজ বানালো, কীভাবে শিক্ষার বিস্তার করলো, কী জিনিস নিল, কে নিল। এইটাই হচ্ছে এই টপিকটার মধ্যে ডিটেলসে আমরা সব কিছু জানবো। তো ওভারঅল একটা কনসেপ্ট দিয়ে দিলাম। কনসেপ্টটা আশা করছি বুঝতে পেরেছো। যদি কোথাও সমস্যা হয় বা বুঝতে ভালো লাগলে দুটোই আমাকে জানিও, আর ভালো লাগলে করে দিও ক্লাসটাকে। এইভাবেই আমরা কন্টিনিউ করতে থাকবো। তাহলে হচ্ছে পেজ নাম্বার 44-এ এই নতুন শিক্ষা টপিকটা রয়েছে। এবার দেখো, কোনো একজন মানুষ তো এই ব্যাপারটা নিয়ে যে কোনো সংগঠন, তোমাদের প্রত্যেকজনের বারোয়ারি আছে, তো কেউ কোনো ক্লাবের সঙ্গে যুক্ত বা বারোয়ারির সঙ্গে যুক্ত, বারোয়ারি একজন সেক্রেটারি থাকে, সেই হচ্ছে সব দায়িত্বটা পালন করে। এখানে মেন একজন হেড থাকে। তো এখানে এই শিক্ষা সম্পর্কিত ব্যাপারটা মেন যে দেখছিল, যে এই উদ্যোগগুলো নিয়ে হচ্ছে সব কিছু করছিল, তার নাম হচ্ছে ওয়ারেন হেস্টিং। অর্থাৎ শিক্ষার দিকে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে হচ্ছে এই ওয়ারেন হেস্টিং, তিনি পালন করছেন। ওকে, আর তার একটা টিম ছিল। তিনি যে একাই করছে এরকম ব্যাপারটা নয়, তার একটা টিম ছিল। সেই টিমে কে ছিল বলো তো? সেই টিমে ছিল হচ্ছে জোনাথন ডানকান
চার্লস উইলকিন্স আর হচ্ছে নথনিয়েল ব্রাসি হালদে প্রভৃতি লোকরা হচ্ছে এই ওয়ারেন হেস্টিংয়ের টিমে ছিল। এরা সকলে মিলে, মেন হেড ছিল ওয়ারেন হেস্টিং, তার আন্ডারে এরা ছিল, এরা সকলে মিলে এই শিক্ষার দিকটা হচ্ছে ভালোভাবে দেখছে। এরা কি করছে, ওয়ারেন হেস্টিং, মেনলি ওয়ারেন হেস্টিংকে নিয়েই বলছি। ওয়ারেন হেস্টিং কি করছে, তিনি নতুন ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নেন। ওয়ারেন হেস্টিং এক নতুন ধরনের শিক্ষা বিস্তারের উদ্যোগ নিচ্ছে, ঠিক আছে। তিনি কি করছে, ফরাসি ও ভারতীয় ভাষা জানা মানুষদের রাজস্ব দপ্তরের কাজে নিয়োগ করছে। যেমনটা তোমাদেরকে বললাম যে এই ভাষাগুলো যারা হচ্ছে জানছে তাদেরকে নিজেদের রাজস্ব দপ্তরে নিয়ে নিচ্ছে। আসো তোমরা কাজ করো, মাইনে নাও, কম পয়সা হচ্ছে, এখানে লোক পেয়ে যাচ্ছে কাজে, ইউরোপ থেকে আনতে হচ্ছে না। তো কি হচ্ছে, এখানে এই লোকদেরকে কাজে নিয়ে নিচ্ছে, আর এই লোকের সংখ্যা বাড়াতে হবে, তবেই হচ্ছে আরও লোক পাবে। আস্তে আস্তে নিজেদের সীমানা তো বাড়াচ্ছে। ব্রিটিশরা হুট করেই গোটা ভারতবর্ষ ক্যাপচার করে নেয়নি, আস্তে আস্তে বিভিন্ন এলাকা নিজের দখলে আনছে। আর যত সাম্রাজ্য বিস্তার করবে লোকজন তত বেশি দরকার কাজ চালানোর জন্য। তো তাই হচ্ছে এটা ব্যাপার। কোম্পানির সুবিধার হিন্দু মুসলিম আইনগুলোকে ইংরেজি ভাষায় অনুবাদ করার উদ্যোগও হেস্টিং নেয় এবং অনুবাদ করে। একটা জিনিস কি, হুট করে সব কিছু পরিবর্তন হয়ে যায় না। এই যে তারা যে আমাদের ওপর অধিকার চাপিয়ে দিয়েছে, তাদের আমাদেরকে উপনিবেশ বানিয়ে দিয়েছে, উপনিবেশিক ভারত হয়ে গেছে। তো কি হচ্ছে, এখানে ভারতীয় মানুষদের উপর তারা শাসন করবে। আর শাসন করার জন্য আরেকটা জিনিস কি, যে কীভাবে শাস্তি দেবে, একটা সামঞ্জস্য তারা রাখতে চাইছিল। যে এই হিন্দু আইনে বা মুসলিম আইনেও এইভাবে শাস্তি দেওয়ার ব্যাপার ছিল, সেইগুলোকে জেনে যে আমরাও ঠিক একইভাবে তোমরা এই দোষ করেছো, এই শাস্তিগুলো দেবো। তো সেটার জন্য কি হিন্দু আর মুসলিম আইনগুলোকে জানা খুব দরকার। আর এইটা জানার জন্য তারা হচ্ছে হিন্দু মুসলিম এই আমাদের বইগুলো পড়তে পারছে না, তাই জন্য কি করছে, এইগুলোকে ইংরাজিতে অনুবাদের উদ্যোগ তিনি নিয়ে নিচ্ছে। অর্থাৎ এইগুলোকে ইংরাজিতে কনভার্ট করে দেওয়া হলো এবং ইউরোপীয় কর্মচারীরা এইগুলোকে খুব সহজে পড়ে নিতে পারবে। পড়েছে, হ্যাঁ ওখানে ছিল, এইটা করে তোমাদের এইভাবে শাস্তি দিচ্ছি, ওখানেও লেখা ছিল, এখানেও লেখা রয়েছে। তো এরকম হচ্ছে একটা ব্যাপার। এছাড়া কি হচ্ছে, কোম্পানির নিয়ম নীতিগুলি তারা ভারতীয় ভাষায়ও অনুবাদ করেছেন। অর্থাৎ কি, কোম্পানি যেই সকল নিয়মগুলো নীতিগুলো বানাচ্ছে সেইগুলোকে আবার ভারতীয় ভাষায় অনুবাদ করে দিচ্ছে। তার কারণ কি, ভারতীয় মানুষজনেরা এটা খুব সহজে বুঝতে পারে এবং পড়তে পারে। তখনকার সময় অত শিক্ষিত মানুষ ছিল না, খুব সংখ্যা খুব অল্প ছিল, কিন্তু নিজেদের ভাষায় হয়ে গেল, এই ভারতীয় ভাষায় হয়ে গেল, এটা কি খুব সহজে তারা এই ব্যাপারগুলো পড়ে বুঝতে পারবে যে কোম্পানির এই নিয়ম নীতি রয়েছে, এই নিয়মগুলোকে আমাদেরকে মেনে চলতে হবে। তো এই হচ্ছে তারা কি করছে, কোম্পানির নিয়ম নীতিগুলিকেও ভারতীয় ভাষায় অনুবাদ করে দিচ্ছে, ঠিক আছে। এলিজা ইম্পে সুপ্রিম কোর্টের বিচারপতি ছিলেন, আগের দিন ক্লাসেই বলেছি। তার বানানো আইনগুলো তোমাদের কি হচ্ছে, ফরাসি ও বাংলায় অনুবাদ করা হচ্ছে। এলিজা ইম্পে যেই সব আইনগুলো বানিয়েছিল সেইগুলোকেও ফরাসি আর বাংলা ভাষায় অনুবাদ করে দেওয়া হচ্ছে। এই ফরাসি ভাষায় হচ্ছে কেন, তখনকার সময় যারা এসছিল ভারতের ওপর ব্যবসা করতে, ওলন্দাজ, ডাচ, ব্রিটিশ, যারা ভারতকে ক্যাপচার করে নিল, ফরাসি এরা সবাই এসেছিল। বাকিরা পালিয়ে গেলেও ফরাসিদের একটুখানি আধিপত্য ছিল, আর বেশিটাই ছিল হচ্ছে এই ব্রিটিশদের অধীনে চলে গেছিলো, প্রায় সম্পূর্ণটাই। ফরাসিরা সামান্য কিছু জায়গা। তো প্রথম দিকেই ফরাসিতেও তাই জন্য অনুবাদ করে দিচ্ছে। মনে প্রশ্নই আসতে পারে ফরাসিতে কেন অনুবাদ করছে, আর প্রশ্ন আসা খুবই দরকারি। প্রশ্ন আসবে তবেই জানবে, যত প্রশ্ন আসবে তত কিন্তু ভালো। 1783 সালে, 1783 খ্রিস্টাব্দে জোনাথন ডানকান এইগুলিকে বাংলায় অনুবাদ করে। একটা ব্যাপার, বাংলায় তো অনুবাদ করছে, কিন্তু কে করছে, জোনাথন ডানকান। তিনি ইংরাজিগুলো পড়ছে এবং পড়ে সেইগুলোকে বাংলায় অনুবাদ করে দিচ্ছে, ঠিক আছে। হেস্টিং জানতেন এই জ্ঞান চর্চা কোম্পানির প্রশাসনের কাজে দেবে। অর্থাৎ তোমাকে যেটা বলেছিলাম যে হেস্টিং এই সব কাজগুলো যে করছে, হেস্টিং কিন্তু মনে মনে জানছে এই সব কাজগুলো আমি যে করছি
এইগুলো কিন্তু ভারতীয়দের কোনো উপকারের জন্য নয়, আমরা আমাদের স্বার্থে ব্রিটিশ কোম্পানির সাথেই করব। তো এই জন্য যে এইগুলো, এই যে শিক্ষা দিচ্ছি, এরা হচ্ছে যারা শিক্ষিত হবে তারা হচ্ছে আমাদের আন্ডারেই কাজ করবে। তো এই সব ভেবেই তিনি এই কাজগুলো করছে যে প্রশাসনের, ব্রিটিশ প্রশাসনের, কোম্পানির প্রশাসনে এগুলো কাজে লাগবে। ঠিক আছে, আর কি বলা হচ্ছে দেখি। হেস্টিং সংস্কৃত পণ্ডিতদের কলকাতার বিশ্ববিদ্যালয়ে বিদ্যা চর্চার সুযোগ করে দেন। যেই সকল ভারতীয় সংস্কৃত পণ্ডিতেরা ছিল তাদেরকে বিদ্যা চর্চার সুযোগ করে দেয় কোথায়? কলকাতায়। এর পেছনেও নিশ্চয়ই কারণ থাকবে, কি কারণে তাদেরকে কলকাতায় বিদ্যা চর্চার সুযোগ করে দিচ্ছে। এই যে ভাষার কমিউনিকেশন, যে তোমারটা আমি বুঝবো, আমারটা তুমি বুঝবে, তোমার ওখানে কী কী লেখা রয়েছে আমাদের বুঝিয়ে দাও, আমাদের এখানে কী কী লেখা রয়েছে তোমাদের ভাষায় বুঝিয়ে দাও। এই যে ভারতীয় জ্ঞানগুলোকে অ্যাবজর্ব করবে, তার জন্য কিন্তু হিন্দু পণ্ডিতদের দরকার। না হলে কী করে তারা এই জ্ঞানগুলোকে, ভারতীয় বিভিন্ন গ্রন্থে কী কী লেখা রয়েছে সেইগুলোকে জানবে? তো সেই উদ্দেশ্যেই এক প্রকার তাদেরকেও কলকাতা বিশ্ববিদ্যালয় কলকাতায় বিদ্যা চর্চার সুযোগ করে দিচ্ছেন। আর ওয়ারেন হেস্টিংয়ের টিমে কে কে ছিল প্রথমে আমি বললাম, আরেকবার বলে দিচ্ছি। জোনাথন ডানকান, চার্লস উইলকিন্স, আর হচ্ছে নথনিয়েল ব্রাসি হালদে। এরা সবাই ছিল হচ্ছে এই ওয়ারেন হেস্টিং যে টিমটা বানিয়েছিল, যার মধ্যে দিয়ে এই শিক্ষার বিভিন্ন ব্যবস্থাগুলো করা হচ্ছে, সেই টিমের মেম্বার। ওকে, দেন 1791 বেনারসে জোনাথন ডানকান কি প্রতিষ্ঠা করছে? সংস্কৃত কলেজ। সংস্কৃত কলেজ কবে প্রতিষ্ঠা হয় এবং কে প্রতিষ্ঠা করে? এই প্রশ্নটা অনেকবারই এসছে, নিচু ক্লাসে থাকো, উঁচু ক্লাসে থাকো, যেখানেই থাকো এই প্রশ্নটা বারবার আসতে থাকে। তো তাই জন্য এইটা খুব ভালোভাবে মনে করে নাও। 1791 কোথায়? বেনারসে। কে? জোনাথন ডানকান। কি প্রতিষ্ঠা করছে? সংস্কৃত কলেজ। ওকে, সংস্কৃত কলেজ কে প্রতিষ্ঠা করছে? জোনাথন ডানকান। কবে? 1791 খ্রিস্টাব্দে। ডান দিকে ডান, কান। ওকে, উইলিয়াম জোন্স 1784 কলকাতায় এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করে। এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে কে? এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে উইলিয়াম জোন্স। কবে? 1784। ওকে, 1784 উইলিয়াম জোন্স এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে। এই যে এশিয়াটিক সোসাইটি হলো, এই এশিয়াটিক সোসাইটিটা করার পেছনে কি উদ্দেশ্য ছিল? প্রত্যেকটা জিনিস হচ্ছে পেছনে এক একটা করে উদ্দেশ্য রয়ে যাচ্ছে, না হলে কিন্তু এই জিনিসগুলো এশিয়াটিক সোসাইটি কেন করে দিল? এই ইচ্ছে হলো করে দিল, এখানে বসে ক্যারাম খেলবো, এরকম তো ব্যাপার না। তো এশিয়াটিক সোসাইটি হচ্ছে 1784। এই এশিয়াটিক সোসাইটি প্রতিষ্ঠা করছে উইলিয়াম জোন্স। উইলিয়াম জোন্স এখানে কি করছে? সংস্কৃত ভাষায় লেখা ভারতীয় সাহিত্যগুলো ইংরাজিতে অনুবাদ করছে, এটাই তার লক্ষ্য ছিল। আর পরবর্তী সময়ে এই উইলিয়াম জোন্স নামটা উচ্চশিক্ষার ক্ষেত্রে তোমরা পাবে, যদি অন্য ইতিহাস নিয়ে পড়ে পাও। এই লোকটা যাচ্ছে তাই করেছিল, ভারতীয় বিভিন্ন ধর্মগ্রন্থগুলোকে নিয়ে লিখে সেখান থেকে কোট করেছিল যে তোমাদের হিন্দু দেব দেবতারা বিভিন্ন মানে খারাপ জিনিস ইন্ডিকেট করেছিল, এইভাবে করেছে যে তোমাদেরকে খারাপ দিকে নিয়ে যাচ্ছে। তো এরকম ব্যাপার। তোমরা নিচু ক্লাসে আছো, অনেক ছোট তোমরা, তাই হচ্ছে ব্যাপারগুলো ডিটেলসে বলছি না। তো উইলিয়াম জোন্স তিনি হচ্ছে এই যে অনুবাদ করছে, করে এই করছে। ভারতীয় শিক্ষিত মানুষ ও ব্রিটিশদের বোঝাপড়ার পথ সুগম হবে। তিনি ওই প্রত্যেকটা জিনিস তৈরি করার পেছনে একটা তো রিজন দিতে হবে, যে তিনি কি রিজন দিচ্ছে। তিনি বলছে যে এইটা করেছি, এই যে অনুবাদ করলাম আর এই করলাম, যেখানে ভারতীয় শিক্ষিত মানুষ যারা থাকবে আর হচ্ছে ব্রিটিশরা যারা প্রথম থেকেই জন্মগত শিক্ষিত, এদের দুজনের বোঝাপড়ার পথটা সুগম হবে, যে আমরা তোমাদের বুঝতে পারছি, তোমরা আমাদের বুঝতে পারছো। তো এই হচ্ছে ব্যাপার। এশিয়াটিক সোসাইটির বিভিন্ন সদস্যরা ফোর্ট উইলিয়াম কলেজেও পড়াতেন। ঠিক আছে, 1800 খ্রিস্টাব্দ ফোর্ট উইলিয়াম কলেজ ও শ্রীরামপুর ব্যাপটিস্ট মিশন স্থাপন করা হয়। কবে? 1800-তে। ফোর্ট উইলিয়াম কলেজ কবে হচ্ছে? 1800 CE-তে। আর হচ্ছে শ্রীরামপুর,
বর্তমানে শ্রীরামপুর কলেজ যেটাকে বলা হয় সেই ক্যাম্পাসটাই রয়ে গেছে। শ্রীরামপুর কলেজ তোমরা অনেকেই নাম শুনেছো, শ্রীরামপুর কলেজ সে গেছো কি কেউ? ওই আশেপাশ দিয়ে শ্রীরামপুরে কারু যদি বাড়ি হয়ে থাকে তো এই শ্রীরামপুর কলেজ যেই লোকেশানে সেই লোকেশানে এখানে হয়েছে। এবং নিজেদের মুদ্রাযন্ত্র বসিয়ে তারা বাংলা ভাষায় বিভিন্ন লেখাও ছাপাতে শুরু করেন। এরা কী হচ্ছে, বাংলা ভাষায় বিভিন্ন লেখাও ছাপাতে শুরু করছে এই শ্রীরামপুর মিশনারি। আর এই শ্রীরামপুর মিশনারি সবথেকে উল্লেখযোগ্য কে ছিলেন? ক্যারি। সবথেকে উল্লেখযোগ্য ছিলেন ক্যারি। তিনি ভারতীয় মহাকাব্যগুলিকে ইংরেজিতে ও বাইবেলের একটা ছোট্ট অংশ তিনি ভারতীয় ভাষায় ছাপিয়েছিলেন যাতে ভারতীয় মানুষেরা এটা বুঝতে পারে। 1801 ফোর্ট উইলিয়াম কলেজে স্থানীয় পণ্ডিতদেরও নিয়োগ শুরু হয়। এই যে ফোর্ট উইলিয়াম কলেজে ভারতীয়দের তারা শিক্ষিত করছে কেন? যে তার কারণ হচ্ছে এটাই যে এখানকার জিনিস বুঝতে পারে বা তাদের বিভিন্ন ডিপার্টমেন্টে কাজে লাগাতে পারে। তো 1801 থেকে ফোর্ট উইলিয়াম কলেজে ভারতীয় স্থানীয় পণ্ডিতদের, এইখানকার ভারতের যেই সকল পণ্ডিতরা ছিল জ্ঞান চর্চা করতো তাদেরকে নিয়োগ করা শুরু করে দেয়। আশা করছি এতটা ক্লিয়ার। এর পরের স্টেপে এবার আপনাদের এগোনো যাক। তাহলে চলো এবার এর পরের স্টেপে আসা যাক, দেখা যাক আর কি হচ্ছে এই শিক্ষানীতির ফলে। 1829 খ্রিস্টাব্দ আলেকজান্ডার ডাফ কলকাতায় আসছে এবং অনেকগুলো মিশনারি স্কুল তিনি প্রতিষ্ঠা করার উদ্যোগ নিচ্ছে। অর্থাৎ এখানে আরও অনেকগুলো মিশনারি স্কুল কিভাবে খোলা যায় এবং সেখান দিয়ে কিভাবে শিক্ষাদান করা যায় তার ব্যবস্থা তিনি করছে। কে করছে? আলেকজান্ডার ডাফ। সময় 1829 সিই অর্থাৎ খ্রিস্টাব্দ। এগুলির মধ্যে বিখ্যাত কোনটা ছিল? এই যে অনেকগুলো স্কুল ফুল করছে এর মধ্যে একটুখানি পপুলার স্কুল সেটা ছিল, তার নাম হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি অফ ইনস্টিটিউশন। এটা হচ্ছে এইগুলোর মধ্যে একটা পপুলার স্কুল। তোমাদের পাড়ায় অনেক স্কুল আছে, এই পাড়ায় নয়, তোমাদের এলাকায় অনেকগুলো স্কুল আছে। তুমি যেই গ্রামে থাকো কিংবা যেই শহরে থাকো সেখানে অনেকগুলো স্কুল আছে, তার মধ্যে কোনো একটা টপ স্কুল আছে। তো সেরকমই এইখানে এইগুলোর মধ্যে যেটা টপ হচ্ছে সেটা হচ্ছে জেনারেল অ্যাসেম্বলি অফ ইনস্টিটিউশন। ঠিক আছে? তো দেন তারপরে কি হচ্ছে, শিক্ষা বিস্তারের 1823 খ্রিস্টাব্দে ব্রিটিশ প্রশাসন জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন, আমি লাল লেখাতেই লাল কালিতে আন্ডারলাইন করছি যাতে বোঝা যাচ্ছে না। জেনারেল কমিটি অফ পাবলিক ইনস্ট্রাকশন তৈরি করেন। কে তৈরি করছে? ব্রিটিশ প্রশাসন। কবে? 1823 খ্রিস্টাব্দে। এটি ভারতে শিক্ষা বিস্তারের কয়েকটি প্রস্তাব দেয়। একটা কমিটি তৈরি করলো, এই কমিটির যারা লোকজন রয়েছে তারা মিলে ভারতবর্ষের শিক্ষা বিস্তারের একটি প্রস্তাব দেয় এবং তারা আরও দুটি সংস্কৃত কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠার কথা বলে। মেনলি এখানে তোমরা একটা জিনিস দেখছো যে এই টপিকটার মধ্যে কি যে কীভাবে শিক্ষাকে বিস্তার করা যাবে, তো সেই ব্যাপারটাই এখানে হচ্ছে। বিভিন্ন কমিটি তৈরি করা হচ্ছে, সেই কমিটিগুলো কিংবা বিভিন্ন মানুষজনেরা তারা বিভিন্ন স্কুল কলেজ সব কিছু তৈরি করার ব্যবস্থা করা হচ্ছে। আর এইগুলো কি মেন ভেতরের যেই উদ্দেশ্যটা থাকছে, মুখে যাই বলুক না কেন, যে এরা মানসিকভাবে ভারতীয় হলেও জন্মগতভাবে ভারতীয় হলেও মানসিকভাবে হয়ে যায় করার উদ্দেশ্য হচ্ছে ব্রিটিশ। তো সেইভাবে এরকম যে তাদের ভারতীয়র ওপর টান না থাকে, এই সবের কারণেই এগুলো মেন করা হচ্ছে যে ভারতের শিক্ষাটাকে আস্তে আস্তে তুলে দেওয়া হবে কিংবা হচ্ছে ইংরেজের আন্ডারে সব কিছুকে নিয়ে আসবে কিংবা হচ্ছে তাদের বিভিন্ন দপ্তরে কাজ করবে। তো এই সবই উদ্দেশ্য ছিল তাদের প্রথম থেকেই, যেটা দেখছি আমরা। তো তারা কি হচ্ছে এই অনুযায়ী একটা সংস্কৃত কলেজ ও মাদ্রাসা প্রতিষ্ঠা তারা কথা বলছে। 1817 খ্রিস্টাব্দ কলকাতায় হিন্দু কলেজ প্রতিষ্ঠা হয়। ঠিক আছে? অ্যাডওয়ার্ড ইস্ট এবং ডেভিড হেয়ার এই কলেজ প্রতিষ্ঠার প্রধান উদ্যোগী ছিল। তবে আমি একটা কথা বলতে প্রত্যেকটা জায়গায় সব মানুষ যেমন খারাপ হয় না কিংবা হচ্ছে এই পৃথিবীর সকল মানুষ যেমন খারাপ হয় না, সকল মানুষ তেমন ভালো হয় না। এইখানেও এক্ষেত্রে কি হচ্ছে যে প্রত্যেকটা যারা ব্রিটিশ এসছিল প্রত্যেকটা মানুষ সকলে কিন্তু খারাপ ছিল না।
ব্রিটিশ প্রত্যেকটা মানুষকে যদি আমরা দোষ দিয়ে দিই যে সকলে খারাপ ছিল, ওরা এসে আমাদেরকে উপনিবেশ বানিয়েছিল, এর মানে প্রত্যেকটা মানুষ খারাপ ছিল, এরম নয়। ব্রিটিশ মানুষদের মধ্যে যারা এসছে এখানে ভারতের মধ্যে, অনেক মানুষ যেমন খারাপ ছিল, ভারতের মানুষদের ওপর অত্যাচার করেছে, ঠিক সেরকমই অনেক মানুষ এসছে যারা ভারতের মানুষজনের ওপর তাদের মানে হৃদয় ভালো ছিল, যে তাদের ভারতের মানুষদের ভালো তারা দেখতে চাইছে, যে তারা ভারতের মানুষদের জন্য কাজ করেছে, ভারতের মানুষদেরকে ভালোবেসেছে। এরকম একটা ডিফারেন্সে প্রত্যেকটা জায়গা সকল মানুষ যেমন ভালো হয় না তেমন খারাপও হয় না, ঠিক আছে। তো এই হচ্ছে একটা ব্যাপার। এই যে হিন্দু কলেজ প্রতিষ্ঠা হচ্ছে, যে এই দুজনই থাকছে প্রধান উদ্যোগে, যে এরম না, এর সঙ্গে কলকাতার বেশ কিছু শিক্ষিত মানুষজন ছিল এবং রাজা রামমোহন রায়, চেনো, সকলেই চেনো, রাজা রামমোহন রায়ও এর কাজকর্মের সঙ্গে যুক্ত ছিল। 1835-1835 পর থেকে ইংরাজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। কবে থেকে? 1835 পর থেকে এই ইংরাজি ভাষা ঘেঁষা, এই যে সব কিছু এত কলেজ করছে, এত শিক্ষক নিয়োগ করছে, সব কিছু করছে, তো মানুষজনের তো ওইটার প্রতি একটু টান থাকবে, যে তোমরা এই যদি ইংরাজি পড়তে থাকো তবেই হচ্ছে ভালো চাকরি পাবে, টাকা পয়সা পাবে, কিংবা এমন একটা মানসিকতা তখন সৃষ্টি হয়ে গেছিলো যে যা ইংরেজি জানে তারা হচ্ছে অনেক কিছু, এখনও রয়েছে, যে তুমি তোমার বাংলা ভাষা জানতেই পারো। তুমি রাশিয়াতে গিয়ে দেখো না, সবাই ইংরেজিতে কথা বলে না, সেখানে রাশিয়ার মানুষ রাশিয়াতে কথা বলছে, কিন্তু আমাদের এইখানে তুমি ইংলিশ জানো তো তুমি অনেক কিছু জানো। তো তখন থেকে এরকম একটা মাইন্ডসেট তৈরি হয়েছে। এই মাইন্ডসেটটা তুমি যে কোনো ভাষা জানতেই পারো, কথা বলার জন্য, আত্মপ্রকাশ করার জন্য একটা ভাষা দরকারই, ঠিক আছে, যে ইংলিশই যে মহান, তো সেরকম মাইন্ডসেটটা সেই তখন থেকে হচ্ছে। তো 1835 পর থেকে ইংরাজি ভাষা নির্ভর পাশ্চাত্য শিক্ষার দ্রুত বিস্তার ঘটতে থাকে। এইভাবে চলতে থাকে যে তাদের এই শিক্ষার মানে ইংরেজি শিক্ষার ওপর দ্রুত বিস্তার ঘটতে থাকছে। 1839 CE অর্থাৎ খ্রিস্টাব্দে এক প্রতিবেদনে বলা হয় ইংরেজি শিক্ষা বিস্তারে প্রশাসন বেশি জোর দেবে। অর্থাৎ ভারতীয় শিক্ষা থেকে প্রথম দিকে যেমন বলা ছিল যে দুটো শিক্ষা, যে দুজনের মধ্যে আত্মপ্রকাশ, আমি তোমার কালচার জানছি, তুমি আমার কালচার জানছো, এইভাবে, তো এই সবগুলোকে এবার আস্তে আস্তে বাদ দিয়ে যে এটা নয়, এবার থেকে শুধু ইংরেজি শিক্ষার উপরে বেশি জোর দেওয়া হয়, সংস্কৃত ওই সব ভারতীয় ভাষা ওইগুলোকে দূরে সরাও, শুধু ইংরেজি ভাষা যারা শিখবে সেটাই হচ্ছে বেশি দরকারি, এবং অন্যান্য ভাষার বেশি প্রয়োজন নেই, ইংরেজি শেখার উপর বেশি জোর দাও, এটাই তোমাদের ডিউটি। তো এই হচ্ছে ব্যাপার। 1839 পর থেকে এরকমই হচ্ছে। 1844 সরকারি মানে 1844 খ্রিস্টাব্দে সরকারি বিভিন্ন চাকুরির ক্ষেত্রে বলে দেয়া হয় যে ইংরাজি ভাষা জ্ঞান থাকলেই তবে তোমরা চাকরি পাবে, আদারওয়াইজ তোমরা চাকরি পাবে না। ইংরাজি ভাষা জ্ঞানকে আবশ্যক করে দেওয়া হয়। 1840 ইংরাজি ভাষা জ্ঞানকে আবশ্যক করে দেওয়া হয় যে কোনো সরকারি চাকরির ক্ষেত্রে। কবে থেকে? 1844 থেকে। এরপর দেখা হচ্ছে একটা নাম, খুব মেকলে, তোমাদের একটা বোধহয় ছোট্ট প্যাসেজ করে ওখানে লেখা রয়েছে। মেকলে কি করছে? মেকলে মানসিকতা এখানে আসছে যে তিনি বলছেন কি ভারতবর্ষে ইংরেজের শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই হলো ব্রিটিশ প্রশাসনের প্রধান লক্ষ্য। কি বলছে? ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী তৈরি করাই হচ্ছে প্রশাসনের প্রধান লক্ষ্য। ভারতবর্ষে ইংরাজি শিক্ষিত, ভারতবর্ষে ভারতীয় ভাষা শিক্ষিত নয়, ভারতীয় ভাষা জানবে এরম নয়, ইংরাজি শিক্ষিত মধ্যবিত্ত শ্রেণী, মানে যারা এবার হচ্ছে জন্মাবে, মধ্যবিত্ত শ্রেণী যারা হচ্ছে মিডল ক্লাস থাকবে, তারা ইংরাজি বেশি ভাষা জানবে, সেই শ্রেণী তৈরি করে দেওয়াই হচ্ছে তাদের প্রধান উদ্দেশ্য, যে তারা এই ভাষা জানবে, এর প্রতি লয়াল থাকবে, এরম হচ্ছে মধ্যবিত্ত একটা শ্রেণী তৈরি করে দেওয়া তাদের প্রধান উদ্দেশ্য। এতে তারা জন্মগতভাবে ভারতীয় হলেও রুচি, আদর্শ এবং নৈতিক দিক থেকে ব্রিটিশ হবে। অর্থাৎ ভারতের প্রতি তাদের টান থাকবে না, যে তাদের সব কিছু তো ওই ব্রিটিশ কালচার অনুযায়ী তৈরি করে দেওয়া এদের প্রধান উদ্দেশ্য, যে এমন একটা শ্রেণী তৈরি করবো যে যারা নিজেদেরকে ভাববে আমরা ভারতে জন্মেছি তো ঠিকই, কিন্তু আমরা ব্রিটিশ।
আমরা ব্রিটিশ, আমাদের কালচার ওইটা, আমাদের এইটা, ভারত হচ্ছে খুব একটা নোংরা জায়গা, এখানে জন্মেছি ঠিক আছে, কিন্তু আমরা ব্রিটিশ। তো এরকম একটা মানসিকতা, মাইন্ডসেট তৈরি করে দেওয়ার তখন থেকে চেষ্টা চলছিল। আর কে বলছে এটা? মেকলে বলছে, আমাদের কোনো ভারতীয় বলছে না, মেকলে বলছে। মেকলে হচ্ছে তাদেরই লোক। এরকম একটা মাইন্ডসেট তৈরি করে দিলে কী হবে? আর কি প্রতিবাদ, এটা তুমি আমাদের দেশ স্বাধীন করো, এইসব ব্যাপারটা থাকবে, আমরাই তো ব্রিটিশ, আমাদের কী স্বাধীন করবে, এরকম একটা মাইন্ডসেট তৈরি করে দেওয়া চেষ্টা তখন থেকে চলছিল। তার জন্যই এত শিক্ষা, স্কুল, আসো ইংরেজি শেখো, তো এইসব ব্যাপারগুলো হচ্ছে। মেকলে এরপরে আবার ঘোষণা করে দেয় যে ভারতীয় ভাষায় শিক্ষা চর্চা করলে আর কোনোভাবে কোনোরূপ সরকারি অনুদান তাদের দেবে না। কোনো মানুষ যদি, কোনো শিক্ষার্থী, কোনো স্টুডেন্ট যদি ভারতীয় ভাষায় কী বেশ বলে জ্ঞান অর্জন করতে চায়, তাকে সরকারিভাবে কোনো কিছু সাহায্য সরকার সেই সব স্টুডেন্টদের করবে না, শুধু শিখতে হবে ইংরাজি। আর ইংরাজি থেকে ইংরাজি মাইন্ডসেট হয়, নিজেদেরকে ব্রিটিশ বানাও, এরকম একটা মানসিকতা সেট করে দেয়। এই মানসিকতা সেট থাকলে কোনোদিনও স্বাধীন হতে চাইবেই না এরা। তো এটাই হচ্ছে এই মাইন্ডসেট করে দেওয়ার হচ্ছে ব্যাপার। কিন্তু যাই হোক, এটা তাদের সফল হয়নি, দেশ স্বাধীন হয়েছে। 1843-এ কাউন্সিল অফ এডুকেশন তৈরি হয় এবং বাংলায় ক্রমে একটি নিয়ন্ত্রিত বিদ্যালয়ের ছাত্র সংখ্যা বাড়তে থাকে। ঠিক আছে, 1843 কাউন্সিল অফ এডুকেশন তৈরি করা হচ্ছে এবং এর নিয়ন্ত্রিত, এর আন্ডারে যেই সকল বিদ্যালয়গুলো ছিল তাদের ছাত্র সংখ্যা দিন দিন বাড়তে থাকছে। অর্থাৎ তারা যেই পরিকল্পনা নিয়েছে সেই পরিকল্পনায় এই ব্রিটিশরা ধীরে ধীরে সফল হতে থাকছে। মেকলের পরিকল্পনা তোমরা দেখলে একটু আগে। 1854 উডেনের একটি হচ্ছে প্রতিবেদন, উডেন একটা লোক, এর একটা প্রতিবেদন 1854-তে দিচ্ছে। সেই প্রতিবেদনে বিভিন্ন কথা বলছে এই শিক্ষা সংক্রান্তই। এবং 1857 এই প্রতিবেদন অনুযায়ী, তার কমিটি অনুযায়ী যা যা কথা বলেছিল সেই অনুযায়ী যে তিনটে প্রেসিডেন্সি ছিল, যেই তিনটে প্রেসিডেন্সি ছিল, অনেকক্ষণ ধরে ক্লাস করাচ্ছি তো জিভ একটুখানি বুঝতেই পারছো, যেই বাংলা, তারপরে কি মুম্বাই, আর একটা নাম তোমরা কমেন্ট করো। প্রেসিডেন্সি নিয়ে আমরা যখন থেকে শুরু হয়েছে তখন থেকে প্রেসিডেন্সির কথা বলছি। তিনটে প্রেসিডেন্সি কী কী, দুটোর নাম বললাম, একটা তোমরা বলো। এই তিনটে প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয় তৈরি করার এবং বাড়ানোর, উচ্চ বিদ্যালয় বাড়ানোর সংখ্যা বাড়ানো হবে, এরকমভাবে হচ্ছে প্রস্তাব দেওয়া হয় এবং হচ্ছে এগুলোতে বাড়ানো হয়। ঠিক আছে, 1857 কোন উডেনের প্রতিবেদন, 1854 যেটা দেওয়া হয়েছিল তার অনুযায়ী 1857-তে এগুলো হচ্ছে যে তিনটে প্রেসিডেন্সিতে বিশ্ববিদ্যালয়, উচ্চ বিদ্যালয়, এইসবের সংখ্যাগুলো হচ্ছে বাড়ানো হবে। তো এই হচ্ছে ওভারঅল হচ্ছে তোমাদের এই চ্যাপ্টারে এইগুলো রয়েছে। এবং সব কিছু হলেও, এই শিক্ষানীতি হলেও, ধীরে ধীরে সব কিছু চললেও, এত কিছু পড়লাম, একটা জিনিস আমরা কিন্তু বাদ দিয়ে দিয়েছি। সেটা কি তোমরা লক্ষ্য করেছো? এই সব কিছু শিক্ষানীতি ব্যবহার হচ্ছে, সব কিছু হচ্ছে কাদের কথা বলা হচ্ছে? শুধু ছাত্রদের। ছাত্রীদের কি কোনো শিক্ষার কথা বলা হচ্ছে এখানে? এতক্ষণ তো পড়লাম আমরা, ছাত্রীদের কোনো শিক্ষার কথা বলা হচ্ছে না। অর্থাৎ মেয়েরা এখনও বাড়ির মধ্যে অবহেলিত হয়ে রয়েছে। এই ছাত্রীদের বা মহিলাদের নারী শিক্ষার কথা উঠতে থাকছে কবে? কোন বিদ্যালয়ের মধ্যে দিয়ে? বেথুন কলেজের মধ্যে দিয়ে। উপনিবেশিক শিক্ষানীতিতে প্রথম দিকে নারী শিক্ষার বিষয়টি অবহেলিত হয়েছিল। অর্থাৎ তার আগে সতীদাহ প্রথা তো তোমরা জানো, নারীকে তো জ্বালিয়ে দিচ্ছে, আর তার কি শিক্ষা দেবে? তো এইগুলো হচ্ছে ছিল। তো কিন্তু এটা আমি বলবো খুব ভালো কাজ, খুব ভালো উদ্যোগ, নারীদের শিক্ষার যেই নীতি গ্রহণ করাটা হয়েছিল। যাই হোক, শেষে হলেও হয়েছিল, শেষ করে হলেও হয়েছিল। নারীদের শিক্ষানীতির বিষয়টি প্রথম দিকে অবহেলিত হলেও পরে হয়েছিল। তবে কয়েকজন ব্যক্তিগত উদ্যোগ নিয়ে এটা শুরু করেছিল নারী শিক্ষা বিস্তারের বিষয়টি। আর এর মধ্যে অন্যতম ছিল বিটন সাহেব। এর মধ্যে অন্যতম প্রধান উদ্যোক্তা ছিল বিটন সাহেব। বললাম না, প্রত্যেকটা জায়গায় মানুষ খারাপ হতে পারে না। নারী শিক্ষার উদ্যোগ নিচ্ছে কে? ভারতীয়রা রয়েছে, কিন্তু তার সঙ্গে একজন
ব্রিটিশ মানুষও রয়েছে। তার উদ্যোগেই তৈরি হয়েছিল বেথুন কলেজ। ঠিক আছে, নারী শিক্ষা দিয়ে শেষ করলাম। শিক্ষানীতি শুরু হয়েছিল, নারী শিক্ষা থেকে শেষ হলো। তো আজকের টপিক হচ্ছে এতটা ছিল এবং এইভাবে শেষ হলো, পেজ নাম্বার 47 অবধি শেষ হলো। এরপরের টপিকটা দেখো জমি জরিপ বলে একটা আছে। তো শিক্ষার সঙ্গে জমি জরিপের একসঙ্গে পড়ানোটা ঠিক লাগলো না আমার, তাই জন্য হচ্ছে ওটাকে আলাদা রেখে দিলাম। তো ওটা হচ্ছে পরের ক্লাসে তোমাদের চলে আসবে। আজকের ক্লাসটা কেমন লেগেছে, টোটাল হচ্ছে ইনফরমেশান দেওয়া হলো। তোমরা হচ্ছে এইগুলোকে খাতায় নোট করে নিতে পারো, দেখে নিতে পারো, দেখে একবার বইটা পড়ে নিতে পারো, তাহলে তোমাদের ওভারঅল সব কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। তোমাদের ক্লাস করতে কেমন লাগছে তোমরা অবশ্যই জানিও। আর শুধু যে কেবল হিস্ট্রি ক্লাস হচ্ছে, আদার্স কোনো সাবজেক্টের ক্লাস হচ্ছে না তোমাদের ক্লাস 8-এর, এরম ব্যাপারটা মোটেই নয়। আদার্স অন্যান্য সাবজেক্টগুলোরও ক্লাস হতে থাকছে। জিওগ্রাফি হচ্ছে, তারপরে হচ্ছে তোমার ম্যাথামেটিক্স চলছে, বিজ্ঞান চলছে, এইভাবে এগোতে থাকছে। ক্লাস 9-এরও শুরু হয়ে গেছে মোটামুটি। তো এইভাবে চলতে থাকছে। তোমাদের ক্লাস কেমন লাগছে তোমরা অবশ্যই তোমাদের মতামত জানাও, লাইক করো, শেয়ার করো, সাবস্ক্রাইব করো ভালো লাগলে। সাবস্ক্রাইব না করলে পরে ক্লাস কী করে তোমাদের কাছে আসবে। আর যদি কোথাও কিছু সমস্যা হয়, ভালো লাগে, এটা অবশ্যই জানিও। তবে আজকের ক্লাস এতটাই, দেখা হচ্ছে পরের ক্লাসের সঙ্গে। চলো টাটা।